আসসালামু আলাইকুম। জব শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে আরও একবার স্বাগতম। আমরা নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণের তৃতীয় পরিচ্ছেদ পড়ব। এই তৃতীয় পরিচ্ছেদের যে শিরোনাম সেটি হচ্ছে বাংলা ভাষার রীতি ও বিভাজন। আমরা জানি যে বাংলা ভাষার রীতি হচ্ছে দুই প্রকার, কথ্য রীতি আর একটা হচ্ছে লেখ্য রীতি। তাহলে কথ্য ভাষার যে রীতি সেটাকে আমরা বলবো যে কথ্য রীতি, আর লেখা হয় যেটাতে সেটাকে বলবো আমরা লেখ্য রীতি। কথ্য রীতির মধ্যে রয়েছে মান্য বা প্রমিত কথ্য রীতি ও আঞ্চলিক কথ্য রীতি, আর লেখ্য রীতির মধ্যে রয়েছে প্রমিত রীতি, সাধু রীতি এবং কাব্য রীতি। এই একে একে এই সব সম্পর্কে আলোচনা করা হবে। তাহলে আমরা আবার একটু দেখি যে কথ্য রীতিকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা প্রমিত বা মান্য রীতি আর একটা হচ্ছে আঞ্চলিক রীতি। তবে লেখ্য রীতিতে আছে প্রমিত রীতি, সাধু রীতি আর কাব্য রীতি। লেখ্য রীতিতে কখনো আঞ্চলিক ভাষায় কিছু লেখা হয় না। হ্যাঁ, আপনি চাইলে কবিতার ভাষায় বা কাব্য ভাষায় লিখতে পারবেন ছন্দে ছন্দে, অথবা চাইলে সেটা সাধু ভাষায় রাখা যাবে, অথবা প্রমিত ভাষায় যেটা বইয়ের ভাষায় বা মান্য ভাষায় আপনি লিখতে পারবেন। তাহলে কথ্য রীতি দুইভাবে আমরা বলতে পারবো, একটা হচ্ছে প্রমিত রীতিতে বা মান্য রীতিতে, আঞ্চলিক রীতিতে, আর হচ্ছে লেখ্য রীতি তিনভাবে, প্রমিত, সাধু বা কাব্য রীতিতে। একে একে এসব রীতি সম্পর্কে। আচ্ছা, কথ্য রীতি। কথ্য রীতি হচ্ছে কথ্য ভাষার রীতি, ভাষার মূল রূপ। তাহলে ভাষার মূল রূপ কোনটি? সেটা হচ্ছে কথ্য ভাষার রীতি, অর্থাৎ মানুষ যে ভাষায় কথা বলে সেটার রীতিই হচ্ছে মূল রূপ। কথ্য ভাষার রীতির উপর ভিত্তি করে লেখা হয়, ভাষা রীতির রূপ তৈরি হয়। আচ্ছা, কথ্য ভাষার উপর ভিত্তি করে লেখ্য রীতির রূপ তৈরি হয়। তাহলে লেখ্য রীতির রূপ তৈরি হয় কিসের উপর ভিত্তি করে? কথ্য ভাষা রীতির উপর ভিত্তি করে। স্থানকাল পাত্রভেদে ভাষার যে পরিবর্তন ঘটে তা মূলত কথ্য রীতির পরিবর্তন। তাই কথ্য রীতির পরিবর্তনের ফলে নতুন নতুন ভাষা ও উপভাষার জন্ম হয়। তাহলে কিভাবে নতুন নতুন ভাষা ও উপভাষার জন্ম হয়? কথ্য ভাষার রীতির পরিবর্তনের ফলে। স্থান ও কালভেদে কোন রীতির পরিবর্তন হয়? কথ্য রীতির পরিবর্তন হয়। আঞ্চলিক কথ্য রীতি। কথ্য রীতি অঞ্চলভেদে সহজে বোঝা যায়। এই আঞ্চলিক ভেদাভেদ সাধারণ অঞ্চলের নামে পরিচিত পায়। যেমন আমরা বলতে পারি যে নোয়াখালীর ভাষা, চাঁপাইনবাবগঞ্জের ভাষা, কিংবা সুন্দরবন অঞ্চলের ভাষা, অর্থাৎ হচ্ছে দক্ষিণ অঞ্চলের ভাষা। এই ভাষার এই আঞ্চলিকতা উপভাষা নামে খ্যাত। আমরা প্রথম অধ্যায়ে পড়ছি যে কোনো আঞ্চলিক ভাষার অপর নাম হচ্ছে উপভাষা। বাঙালি, বাংলা এবং মধ্য ও দক্ষিণ অঞ্চল। এরপরে আছে পূর্বী, বাংলাদেশের পূর্ব অঞ্চল, ত্রিপুরা, আসাম, ব্যারাকের অঞ্চল। বরেন্দ্রী হচ্ছে বাংলাদেশের পশ্চিম এবং উত্তর অঞ্চল। কামরূপী বিহারের পূর্ব অঞ্চল এবং পশ্চিমবঙ্গের অঞ্চল, বাংলাদেশের রংপুর অঞ্চল। এবং রাঢ়ী পশ্চিমবঙ্গের ভাষার নাম, এবং ঝাড়খণ্ডী পশ্চিমবঙ্গের পশ্চিম অঞ্চল এবং ঝাড়খণ্ড অঞ্চলের কয়েকটি উপভাষা। তাহলে আমাদের এখানে অনেকগুলো উপভাষার নাম আছে, আমরা এগুলো মনে করে মুখস্থ করে ফেলবো। যে বাঙালি কোন অঞ্চলের উপভাষার নাম? বাংলাদেশের মধ্য অর্থাৎ দক্ষিণ অঞ্চল। অর্থাৎ আমরা বাংলাদেশের মানচিত্র যদি আঁকি, তাহলে শেষের যে অংশটা আছে ঢাকা থেকে শুরু করে আমাদের হচ্ছে একবারে সুন্দরবন পর্যন্ত, মধ্য অঞ্চল এবং দক্ষিণ অঞ্চল, নিচের অঞ্চলগুলোকে পূর্বী, বাংলাদেশের পূর্ব অঞ্চল যেটা, সেটা যেমন হচ্ছে আমাদের ওই যে সিলেট, চট্টগ্রাম, ওই অঞ্চল যেটা। ওর পরে ওই পাশাপাশি যে আমাদের ভারতের আছে আসাম, ত্রিপুরা, ব্যারাক, ওইটা বরেন্দ্রী অঞ্চল। আমরা বরেন্দ্র অঞ্চল বলতে কোনগুলোকে জানি? যে বাংলাদেশে এই যে পঞ্চগড়, লালমনিরহাট, বগুড়ার, ময়মনসিংহ, রংপুর, এই যে অঞ্চলটা, রংপুর না, ময়মনসিংহ, রংপুর না, বগুড়া, রাজশাহী, রংপুর, পঞ্চগড়, লালমনিরহাট, এই যে অঞ্চলটা উত্তর পশ্চিম অঞ্চল, এই অঞ্চলের ভাষাকে বলা হয় বরেন্দ্রী ভাষা। এবং কামরূপী ভাষা হচ্ছে বিহারের পূর্ব অঞ্চল এবং পশ্চিমবঙ্গের উত্তর অঞ্চল। এখান থেকে রাঢ়ী ভাষাটা একটু মনে রাখবেন, ডার অঞ্চল যেটা পশ্চিমবঙ্গে অবস্থিত। তাই এই পশ্চিমবঙ্গের ভাষাকে বলা হয় রাঢ়ী ভাষা। আর ঝাড়খণ্ডী হচ্ছে ঝাড়খণ্ড অঞ্চলের ভাষা বা পশ্চিমবঙ্গের পূর্ব অঞ্চলের ভাষা। এই কয়েকটি উপভাষার নাম। তাহলে উপভাষার নাম পাইলাম কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। অর্থাৎ আমাদের বইয়ে 6টা উপভাষার নাম আছে। আমরা একেবারে অঞ্চল সহ মুখস্থ করে ফেলবো।
এরপরে মান্য বা প্রমিত কথ্যরীতি। মান্য বা প্রমিত কথ্যরীতি হচ্ছে শিক্ষিত বা নাগরিক বাঙালি জনগোষ্ঠীর আনুষ্ঠানিকভাবে কথ্যরীতি। বাংলাদেশের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরার বেতার টেলিভিশনের প্রচারের আনুষ্ঠানিক বক্তব্যে, সংবাদ উপস্থাপনায়, সভা সেমিনারে, আলোচনায় ও কবিতা আবৃত্তিতে এই রীতির প্রয়োগ দেখা যায়। তাহলে কোথায় কোথায়? বাংলাদেশ, পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরার যে বেতার সেখানে। এটাই হচ্ছে লেখ্যরীতির ভিত্তি। তাহলে আমাদের যদি জিজ্ঞাসা করে যে লেখ্যরীতির ভিত্তি কী, তাহলে লেখ্যরীতির ভিত্তি হবে যে মান্য বা প্রমিত কথ্যরীতির যে ভিত্তি, সেটাই হচ্ছে লেখ্যরীতির ভিত্তি। তবে বক্তা, সামাজিক অবস্থান, জীবিকা, শিক্ষা এবং সংস্কৃতি ভেদে এই প্রমিত রীতির কম বেশি তফাৎ থাকে। এইখানে দেখেন এই লাইনগুলো একটু খেয়াল করবেন কোন কোন বিষয়। সামাজিক অবস্থান অর্থাৎ হচ্ছে একজন শিক্ষক যেভাবে কথা বলবে, একজন শ্রমজীবী যে মানুষ আছে, দেখা যায় একজন রাজমিস্ত্রি, একজন রিক্সাওয়ালা, একজন বাস কন্ডাক্টর, সেই একইভাবে কথা বলবে না। একজন শিক্ষার্থী যেভাবে কথা বলবে, একজন যে পাতা কুড়ানি কিংবা কাগজ কুড়ানি, বোতল কুড়ানি যে শিশু আছে, তাদের কথার যে ধরন সেটা একই হবে না। তাই সামাজিক অবস্থান, জীবিকা এবং শিক্ষা ও সংস্কৃতি ভেদে লেখ্য বা মান্য প্রমিত কথ্যরীতির কম বেশি তফাৎ থাকে। এখন লেখ্যরীতিটা মূলত বাংলা ভাষার যে আদি যে নিদর্শন লেখ্যরীতি, সেটা হচ্ছে চর্যাপদ। এই লেখার যে নিদর্শন, এটা পাওয়া যায় প্রায় 1000 বছর আগে, এবং এই চর্যাপদ লেখা হয়েছিল কাব্যরীতিতে। কোন রীতিতে? বাংলা ভাষার কাব্যরীতিতে। আর আমরা যদি আমাদের বাংলা সাহিত্যের সেই প্রাচীন যুগে ফিরে যাই, তাহলে দেখা যাবে যে আমাদের প্রথম দিকের যে লেখার যে লেখালেখিগুলো হতো, সবগুলোই ম্যাক্সিমাম হচ্ছে কবিতা বা গান আকারে বা ছড়া আকারে ছিল, অর্থাৎ কাব্যরীতিতে। মধ্যযুগের শেষের দিকে এসে আস্তে করে দেখা যায় যে তখন গদ্য রীতিটা চালু হয়েছে। এই কারণে চর্যাপদ যেহেতু একদম প্রাচীন যুগের, তাই এটি কাব্যরীতিতে লেখা। এখানে ব্যবহারিক প্রয়োজনে ক্রমে ক্রমে লেখ্য রীতির জন্ম হয় 19 শতকের সূচনার দিকে। কত শতকে? 19 শতকের, এটা একটু মনে রাখবেন, 19 শতকের সূচনার দিকে। তার মানে হচ্ছে আমরা বলতে পারি যে 1801 সালের পরের থেকে আস্তে আস্তে, অর্থাৎ আধুনিক যুগ শুরু হওয়ার পরের থেকে সাধু রীতির প্রভাব বেশ পড়ে আমাদের বাংলা লেখ্যরীতিতে। 20 শতকের সূচনার দিকে সাধুরীতির পাশাপাশি চলিত রীতি জনপ্রিয় হয়। তো আমরা যদি একটু খেয়াল করি, আমাদের যে আধুনিক যুগের যেসব কবিগুলো একদম প্রথম দিককারে আসে, মাইকেল মধুসূদন দত্ত, বঙ্কিমচন্দ্র, তারপর ঈশ্বরচন্দ্র গুপ্ত বা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তাদের যে লেখাগুলো ছিল ম্যাক্সিমাম ছিল হচ্ছে সাধুরীতিতে। আর একদম 20 শতকের শুরুর দিকে এসে, অর্থাৎ হচ্ছে 1901, মানে 1900 পরবর্তীতে যে সালগুলো শুরু হয়েছে, সেখান থেকেই দেখা যায় যে প্রমোদ চৌধুরী থেকে শুরু করে আস্তে আস্তে হচ্ছে চলিত রীতির প্রবর্তনটা শুরু হয়। তাহলে সাধু রীতির প্রবর্তন শুরু হয় 19 শতকের শুরুর দিকে, আর চলিত লেখ্যরীতির প্রবর্তন শুরু হয় হচ্ছে 20 শতকের শুরুর দিকে। পরবর্তী 20 শতকের দ্বিতীয় ভাগেই চলিত রীতি প্রায় সর্বজনীন প্রমিত রীতি হিসেবে স্বীকৃতি লাভ করে। তাহলে 20 শতকের প্রথম ভাগে হচ্ছে চলিত রীতি লেখ্যরীতি হিসেবে প্রচলিত হয়, কিন্তু এটা সর্বজনীন প্রমিত রীতিতে স্বীকৃতি লাভ করে হচ্ছে 20 শতকের দ্বিতীয় ভাগে। অর্থাৎ হচ্ছে 1950-51 সালের পর থেকে আস্তে করে চলিত রীতিটা লেখার রীতি হিসেবে এস্টাবলিশ হয়ে যায়। বর্তমানে বাংলাভাষীরা অন্তত আনুষ্ঠানিক ব্যবহারের ক্ষেত্রে প্রমিত বাংলাকেই প্রাধান্য দিয়ে থাকে। এরপরে আসি আমরা সাহিত্যিক ভাষারীতি। এখন সাহিত্যিক ভাষারীতি ভাষার কাব্যরূপ এবং অর্থ প্রায় সাধারণ ভাষারীতি থেকে একদম আলাদা। কবিতার ভাষায় এই পার্থক্যের পরিমাণ খুব বেশি থাকে। বাংলা কাব্যরীতিকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে পদ্য কাব্যরীতি আর একটা গদ্য কাব্যরীতি। অর্থাৎ হচ্ছে দেখবেন যে কিছু কবিতা পড়লে সেখানে কোনো ছন্দমিল পাওয়া যায় না, আর কিছু কবিতা পড়লে ছন্দমিল পাওয়া যায়। যে কবিতাগুলোতে ছন্দ বা মিল পাওয়া যায় এগুলোকে বলা হয় পদ্য কাব্যরীতি, আর এগুলোর বাক্য গঠন সাধারণ বাক্য থেকে আলাদা। আর পদ্য কাব্যরীতি হচ্ছে সবচেয়ে পুরাতন রীতি। তাহলে বাংলা কাব্যরীতির সবচেয়ে পুরাতন রীতি কোনটা? পদ্য কাব্যরীতি। বাংলা ভাষায় বহু সাহিত্যের অমর কাব্য এই রীতিতে রচিত। পদ্য কাব্যরীতির পাশাপাশি বাংলা ভাষায় গদ্য কাব্যরীতিও আছে। গঠন বিবেচনায় গদ্য কাব্যরীতিও বাক্য সাধারণ বাক্যের চেয়ে আলাদা হয়ে থাকে।
এরপরে হচ্ছে আমরা দেখব সাধুরীতি। সাধুরীতি কোন কোন জায়গায় ব্যবহার করা হয়? দাপ্তরিক কাজ, সাহিত্য রচনা, যোগাযোগ এবং জ্ঞান অর্জনের প্রয়োজনে লেখার ভাষার জন্য লেখ্য বাংলা ভাষার জন্য সাধুরীতির জন্ম হয়। 19 শতকের শুরুর দিকে, আমরা একটু আগে সালটা পড়লাম, যে সাধুরীতির বিকাশ ঘটে প্রায় 1.5 শতাব্দী, মানে হচ্ছে 150 বছরের বেশি ধরে এই লেখ্যরীতি বাংলা ভাষায় আদর্শ রীতি হিসেবে চালু আছে। এখন আমরা সাধুরীতির বৈশিষ্ট্য দেখব। বৈশিষ্ট্যগুলো একটু মনে রাখবো। আমরা আগে শুধুমাত্র বৈশিষ্ট্যগুলো পড়ে যাই, তারপরে বিস্তারিত পড়ি। সাধুরীতিতে ক্রিয়ার রূপ কি হয়? দীর্ঘতর হয়। তাহলে চলিত রীতিতে কি হবে? হর্ষতর বা হচ্ছে এটা হচ্ছে সংক্ষিপ্ত হবে চলিত রীতিতে ক্রিয়ার রূপ। সাধুরীতির বহু সর্বনামে হ থাকে। সর্বনাম কোনগুলো? যেগুলো বিশেষ্য পদের বিপরীতে বসে। অর্থাৎ আমি যদি বলি যে রহিম একটা ভালো ছেলে, সে একটা ভালো ছেলে, এটা রহিমের কাকা, এটা তাহার কাকা, আবার তার কাকা। এই যে তাহার বা তার, এই শব্দ দুইটা হচ্ছে সর্বনাম। এখানে তাহার, এখানে হ যখন আসছে তখন সেটা সাধুরীতির সর্বনাম হচ্ছে, কিন্তু আমি যখন বলবো তার, তখন সেটা চলিত রীতিতে ব্যবহৃত হচ্ছে। এরপরে আসি আমরা সাধুরীতিতে তৎসমূহ এবং সাধিত শব্দের প্রাধান্য পাওয়া যায়। তাহলে আমরা এখানে সাধুরীতির বৈশিষ্ট্য পেলাম, বলতে গেলে হচ্ছে 4টা। একটা হচ্ছে ক্রিয়ারূপ দীর্ঘধর এবং সর্বনামে হ বর্ণ থাকে। সাধুরীতিতে তৎসমূহ এবং সাধিত শব্দের প্রাধান্য থাকে। এখন দেখি ক্রিয়ার রূপ কেমন দীর্ঘতর থাকে, যেমন করছে বা করছে, করিছে, করলো। এগুলোকে আমরা যখন সাধুরীতিতে বলবো তখন বলবো করিতেছে, করিয়াছে, করিল, করিলে, করিলাম, করিত। আবার যখন আমরা বললাম যে সর্বনামে হ থাকবে, যেহেতু বিষয়টা আমরা একটু আগে বললাম যে তার আর তাহার, ইয়াদের আর এদের আর ইহাদের, যা যাহা, তা তাহা, উহা, কে কেহ। হ্যাঁ, এরপরে আমরা হচ্ছি যে এখানে সাধুরীতির উদাহরণ দেওয়া আছে যে 19 শতকের দিকে কেমন ছিল সাধুরীতি, সাহিত্যে ব্যবহার করা হতো সাধুরীতি। এই যে লেখাটা, এটা দেওয়া আছে রবীন্দ্রনাথের। যেহেতু আমাদের ওএমআর ভিত্তিক, তাই আমাদের এটা ব্যাখ্যাটা এখন পড়ার দরকার নেই। আপনারা চাইলে একটু পড়ে নিতে পারেন। দেখা যায় এখান থেকে কোনো একটা লাইন তুলে দিয়ে বললো এটা কোন রীতিতে লেখা। এরপরে দেখি দাপ্তরিক কাজের জন্য 20 শতকের একটা উদাহরণ দেওয়া আছে। এই যে উদাহরণটা, এটা দেওয়া আছে বাংলাদেশের সংবিধানে। তো আমরা এখান থেকে একটা জিনিস কিন্তু নিশ্চিত হতে পারি যে বাংলাদেশের সংবিধান কোন রীতিতে লেখা, এটা হচ্ছে সাধু রীতিতে লেখা। 20 শতকের সূচনায় কলকাতার শিক্ষিত লোকের কথ্য ভাষার রীতিকে আদর্শ রীতি হিসেবে চালু করার চেষ্টা করা হয়। তাহলে কাদের ভাষা রীতিকে প্রমিত রীতি বলে? যারা কলকাতায় যে শিক্ষিত লোক ছিল তাদের যে কথ্য ভাষার রীতি, সেটাই এখন বর্তমানে প্রমিত চলিত রীতি হিসেবে ব্যবহৃত। এই রীতিতে ক্রিয়া, সর্বনাম, অনুসর্গ প্রভৃতি শ্রেণীর শব্দ হ্রস্ব হয়। তাহলে কি কি হ্রস্ব বা সংক্ষিপ্ত হবে? ক্রিয়ার রূপ সংক্ষিপ্ত হবে, সর্বনামের রূপ সংক্ষিপ্ত হবে এবং অনুসর্গের রূপও সংক্ষিপ্ত হবে। তৎসম শব্দ অপেক্ষাকৃত ব্যবহার কম হয়। প্রথম দিকে চলিত রীতিতে শুধু সাহিত্য রচিত হতো, দাপ্তরিক কাজ ও বিদ্যা চর্চা ইত্যাদি হতো শুধুমাত্র সাধু ভাষায়। 20 শতকের মাঝামাঝি নাগাদ চলিত রীতি সাধুরীতির জায়গা দখল করে। ক্রমেই জীবনের বিভিন্ন ক্ষেত্রে সাধুরীতিকে সরিয়ে চলিত রীতির মান্য লেখ্যরীতিতে পরিণত হয়। এই চলিত রীতি ক্রমে বাংলা প্রমিত রীতি হিসেবে গৃহীত হয়েছে। প্রমিত রীতি হলো কোনো ভাষার আনুষ্ঠানিক ব্যবহারের জন্য নির্ধারিত মান্য রীতি। এজন্য এটি মানরীতি নামেও পরিচিত। তাহলে প্রমিত রীতির আর এক নাম কি? মানরীতি। এবং প্রমিত রীতি মূলত কি? কলকাতার যারা শিক্ষিত লোক ছিল তাদের যে মুখের ভাষা সেটা। বর্তমানে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং এর যাবতীয় দাপ্তরিক কাজ, বিদ্যাচর্চা, সাংবাদিকতা, যোগাযোগের ভাষা হিসেবে প্রমিত রীতি লেখ্য ভাষার প্রধান রীতিতে পরিণত হয়েছে। কি কি? কোন কোন দেশে? বাংলাদেশ, পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা। প্রমিত রীতির সাধারণ বৈশিষ্ট্য: প্রমিত রীতিতে সর্বনাম, অনুসর্গ হ্রস্বতর থাকে। আমরা আগে পড়ছিলাম হচ্ছে সাধুরীতির বৈশিষ্ট্য, এখন দেখব আমরা প্রমিত রীতির বৈশিষ্ট্য। এখানে 3টা আছে। প্রথমে দেখলাম যে 3টা পদের 2টা পদ এবং অনুসর্গ, ক্রিয়া এবং সর্বনাম পদ আর অনুসর্গ হ্রস্বতর থাকে, মানে সংক্ষিপ্ত থাকবে। প্রমিত রীতির শব্দ ব্যবহার আলোচ্য বিষয়ের উপর নির্ভরশীল, অর্থাৎ আমরা যে বিষয়টা আলোচনা করছি তার উপরে নির্ভর করবে আমরা তৎসম শব্দ ব্যবহার করব নাকি তদ্ভব শব্দ ব্যবহার করব।
আমরা চাইলে বৎসরও লিখতে পারি, আবার তদ্ভব বছরও লিখতে পারি। একইভাবে চন্দ্র তৎসম শব্দ লিখতে পারি, কিংবা চাঁদও লেখা যায় তদ্ভব শব্দ। অর্থাৎ হচ্ছে প্রমিত রীতিতে শব্দের ব্যবহার নির্ভর করে আলোচ্য বিষয়ের উপরে। প্রমিত রীতিতে বহু শব্দ বর্জনীয়। যেমন আমরা চলিত রীতিতে বলতে পারি ধুলো, কিন্তু লেখার সময় আমাদের লিখতে হবে ধুলা, তুলো তুলা, মূলো মূলা, পুজো পূজা এবং সবচেয়ে সবচেয়ে। এখন আমাদের এখানে খেয়াল করার বিষয় হচ্ছে কোশ্চেনগুলো কেমন আসবে। যেমন আমাদের ধরেন এখান থেকে আমরা যদি সরলনাম থেকে আসি, যে তারা এবং তাহার, এই দুইটার থেকে যে কোনো একটা উঠে দিয়ে বললো, ধরেন তাহার দিয়ে বললো এটা কোন রীতিতে, এটা তখন সাধু রীতিতে হবে। আর যদি বলে তারা কোন রীতিতে, তখন সেটা হবে হচ্ছে চলিত রীতিতে। এখন হচ্ছে অনুসর্গের জন্য থেকে যদি বলে, তাহলে প্রমিত রীতি থেকেই যদি বলে, তখন হচ্ছে সাধু রীতি। হতে হচ্ছে প্রমিত রীতি, কিন্তু হতেই তখন হবে সাধু রীতি। একইভাবে করলো, তখন হচ্ছে করছে দিয়ে বললে, যে করছে মানে বর্তমানে করছে, করেছে অলরেডি করা হয়ে গেছে, বা হচ্ছে একটু দীর্ঘ করে বলা হচ্ছে, তখন সেটা হবে সাধু রীতি। এখন প্রমিত রীতির ক্ষেত্রে আমরা দেখলাম শব্দ বৎসর যদি আসে খণ্ডত্ব দিয়ে, সেটা হচ্ছে তৎসম রীতির শব্দ, তৎসম শব্দ, আর বছর হচ্ছে তদ্ভব শব্দ। আমরা দুইটাই ব্যবহার করতে পারি। একইভাবে চন্দ্র তৎসম শব্দ এবং চাঁদ হচ্ছে তদ্ভব শব্দ। আমরা লেখার সময় দুইটার যে কোনো একটা ব্যবহার করতে পারি। এবার আসি আমরা হচ্ছে কিছু বর্জনীয় শব্দ। আমরা এইখান থেকে দেখা যায় যে আমাদের এই যে শব্দগুলো থেকে কোশ্চেন এমনভাবে আসতে পারে যে কোনটি সঠিক। দুইটাই সঠিক, তবে লেখার ক্ষেত্রে আমরা তুলো না লিখে তুলা লিখবো, মূলো না লিখে মূলা লিখবো। এজন্য এখানে দুইটাই সঠিক অর্থে ব্যবহার হবে। এখন সাধু রীতির কিছু একটা উদাহরণ এখানে দেওয়া আছে, এটা একটু পড়ে নেবেন। এটা আমরা স্কিপ করলাম ক্লাসের ডিউরেশন কমানোর জন্য। যদিও এই চ্যাপ্টারটা বেশ 2-3 পৃষ্ঠা হয়, মানে বাকি চ্যাপ্টারগুলো 1 পৃষ্ঠা হয়, অল্প অল্প সময়ে শেষ হয়ে যাচ্ছে। এই চ্যাপ্টারের ডিউরেশনটা অন্যগুলোর তুলনায় একটু বেশি আসছে। এরপরে আসি আমরা, প্রতিটি বাঙালি শিশু প্রথম ভাষা বা মাতৃভাষা হলো তার আঞ্চলিক ভাষা। তাহলে আঞ্চলিক ভাষার অপর নাম কি? মাতৃভাষা। অথবা কি বলতে পারি আমরা? প্রথম ভাষা। প্রমিত কথ্য বা লেখ্য হচ্ছে তার কাছে দ্বিতীয় ভাষা। আচ্ছা, এরপরে শিক্ষা কার্যক্রম যেহেতু প্রমিত রীতি অনুসরণ করে হয়, তাই পাঠ্যপুস্তক হলো শিশুর প্রমিত রীতি শিক্ষার প্রথম সহায়ক। তাহলে বাচ্চারা প্রমিত রীতি শিখে কোথা থেকে? পাঠ্যপুস্তক থেকে। পাঠ্যপুস্তকের ভাষা হচ্ছে শিশুর জন্য দ্বিতীয় ভাষা। আঞ্চলিক ভাষা বা মাতৃভাষা হচ্ছে শিশুর জন্য প্রথম ভাষা। আমাদের মোটামুটি এই অধ্যায়টা পড়া শেষ। আমরা এই অধ্যায় থেকে যত প্রশ্ন আছে আমরা এখন দেখে নেই, যে অনুশীলনের যেগুলো আছে। বর্তমানে লেখ্য ভাষার আদর্শ রীতিকে বলে হচ্ছে আমাদের প্রমিত রীতি। বাংলা ভাষায় সাধু গদ্য রীতির সূচনা হয় 19 শতকের শুরুর দিকে। এরপরে আসি আমরা নিচের কোনটি সাধু রীতির ক্রিয়াপদ? সাধু রীতিতে হচ্ছে করিল, করলো জায়গায় করিল, তখন সেটা সাধু রীতি। হচ্ছে এরপরে সাধু রীতির বৈশিষ্ট্য কি? সাধু রীতির বৈশিষ্ট্য হবে হচ্ছে ক্রিয়ার রূপ দীর্ঘতর, আর সর্বনাম রস্বতর, অনুসর্গ রস্বতর হয় আমাদের চলিত রীতিতে। বিশেষ্য নিয়ে কোথাও কোনো কথা নাই, বিশেষ্য সবসময় একই রূপ থাকবে। বাংলাদেশের রংপুর অঞ্চলের যে উপভাষা, এটার নাম হচ্ছে কামরূপী ভাষা। রাঢ়ী হচ্ছে পশ্চিমবঙ্গের ভাষা। বরেন্দ্রী হচ্ছে বাংলাদেশের পশ্চিম এবং উত্তর অঞ্চলের ভাষা হচ্ছে বরেন্দ্রী ভাষা। তো আমাদের এই পর্যন্ত তৃতীয় ক্লাস শেষ হলো। আমরা পরবর্তী ক্লাসে চতুর্থ অধ্যায় বাকযন্ত্র থেকে পড়ব। আমরা প্রথম 2টা ক্লাস অলরেডি আপলোড করা আছে। আমরা সিকোয়েন্স অনুযায়ী যে 43টা চ্যাপ্টার আছে আমরা সবগুলোই শেষ করব। সবগুলো ক্লাস দেখার আমন্ত্রণ রইল। এই ক্লাসটা এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।